আসসালামু আলাইকুম। দুপুর 2টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি বিথি। পুলিশের গুলিতে রেসিডেন্সিয়ালের শিক্ষার্থী হত্যার ঘটনায় হাসিনা সহ 34 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ। আবু সাইদ হত্যা মামলায় অভিযুক্ত 2 পুলিশ 4 দিনের রিমান্ডে। পোশাক শ্রমিকদের উস্কানিদাতা ছাত্রলীগ নেতা গ্রেফতার। বাবা ও ভাই বিএনপি করায় 3 বিসিএস এ পাশ করেও ভেরিফিকেশনে আটকা অন্য চাকরি খুঁজতে বলেছিল পুলিশ। ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র। শাহরিয়ার আলম ও দিলীপ কুমারের ব্যাংক হিসাবের তথ্য তলব। ইলিশ দিচ্ছে না বাংলাদেশ, হু হু করে দাম বাড়ছে ভারতে। আরো 34 ডিসি প্রত্যাহার। খরচের লাগাম টানতে বাতিল হচ্ছে অপ্রয়োজনীয় উন্নয়ন প্রকল্প। এবং শুরু হচ্ছে জাতিসংঘের ৭৯তম অধিবেশন। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শিক্ষার্থীদের আন্দোলনে গত 18 জুলাই পুলিশের গুলিতে রেসিডেন্সিয়াল মডেল কলেজের ছাত্র ফারহান ফাইয়াজ হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ 34 জনের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ দায়ের করা হয়েছে। মঙ্গলবার ফারহানের বাবা শহীদুল ইসলাম ভূঁইয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় এই অভিযোগ দাখিল করেন। মামলার অন্য আসামিরা হলেন ওবায়দুল কাদের, আনিসুল হক, ব্যারিস্টার ফজলে নূর তাপস, জাহাঙ্গীর কবির নানক, শেখ ফজলে শামস পরশ, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান, পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার সহ 34 জন। তাদের বিরুদ্ধে গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগ আনা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার অন্যতম আসামি 2 পুলিশ সদস্যকে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তবে তাদের আদালতে তোলা হলে তাদের পক্ষে কোনো আইনজীবী লড়তে রাজি হননি। 2 পুলিশ সদস্য বলেন, বরখাস্ত হওয়া সহকারী উপপরিদর্শক আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায় আজ মঙ্গলবার সকালে তাদের রিমান্ডে নেওয়ার আদেশ দেওয়া হয়। এর আগে গতকাল সোমবার সন্ধ্যার পর তাদের গ্রেফতার করে পুলিশ। সদ্য যোগদানে করা রংপুর মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ মজিদ আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালতের নির্দেশে তাজহাট থানায় রেকর্ড হওয়া মামলায় গ্রেফতার করে তাদের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের কাছে হস্তান্তর করা হয়েছে। পোশাক খাতে নাশকতা ও ষড়যন্ত্রের মাধ্যমে শিল্পে অস্থিতিশীলতার উস্কানিদাতা হিসেবে অভিযুক্ত ছাত্রলীগ নেতা ইশতিয়াক আহমেদ হৃদয়কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার নেত্রকোনা জেলা পুলিশ তাকে গ্রেফতার করে বলে পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে। একটি ভিডিওতে তাকে পোশাক শ্রমিকদের লুটপাট ও রাস্তায় নামতে উস্কানি দিয়ে রপ্তানিমুখী পোশাক খাতে অস্থিরতাকে উস্কে দিতে দেখা গেছে। সাধারণ মানুষ পরিচয় দিলেও তিনি আসলে ছাত্রলীগ নেতা ও নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র বলে নেত্রকোনার পুলিশ সূত্রে জানা গেছে। পরপর 3টি বিসিএস এ উত্তীর্ণ হয়েছিলেন মোহাম্মদ সাইদুল ইসলাম, কিন্তু পুলিশের নেতিবাচক প্রতিবেদনের কারণে স্বপ্নের চাকরি পেয়েও একটিতেও যোগ দিতে পারেননি। তৎকালীন পুলিশ কর্মকর্তারা সাইদুলকে বলেছিলেন, সাইদুলের নামে কোনো অভিযোগ নেই, কিন্তু সাইদুল ইসলামের বাবা ও ভাই বিরোধী দলীয় রাজনীতি করায় তার বিরুদ্ধে নেতিবাচক প্রতিবেদন দেয়া হয়েছে। সাইদুলকে সরকারি চাকরির আশা বাদ দিয়ে অন্য কোনো বেসরকারি চাকরি খুঁজতে বলেছিলেন ওই পুলিশ কর্মকর্তা। 38তম বিসিএস, 39তম বিসিএস ও 40তম বিসিএস এ পাশ করে সরকারি কর্ম কমিশন থেকে নিয়োগের জন্য সুপারিশ পেয়েছিলেন মোহাম্মদ সাইদুল ইসলাম। 2019 সালে 39তম বিসিএস এর স্বাস্থ্য ক্যাডারে সহকারী সার্জন পদে প্রথমবারের মতো নিয়োগের জন্য সুপারিশ পান মোহাম্মদ সাইদুল ইসলাম। এটি যেহেতু বিশেষ বিসিএস ছিল, তাই বাদ পড়ার কথা চিন্তাও করেননি তিনি, কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রকাশিত গেজেটে নিজের নাম না দেখে ভেঙে পড়েন মোহাম্মদ সাইদুল ইসলাম। 28তম থেকে 42তম বিসিএস পর্যন্ত পিএসসির সুপারিশ পাওয়ার পর পুলিশের নেতিবাচক প্রতিবেদনের কারণে গেজেট থেকে বাদ পড়া 259 প্রার্থীকে নিয়োগ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। এই প্রজ্ঞাপনের মাধ্যমে 1 সেপ্টেম্বর সহকারী সার্জন হিসেবে কাজ শুরু করেছেন সাইদুল ইসলাম।
সাইদুল ইসলাম বলেন, রংপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করার 4 বছর শুধু বিসিএস এর জন্য পড়েছিলাম। একজন মেডিকেল শিক্ষার্থীর জন্য বিসিএস এর প্রস্তুতি নেওয়া অনেক কঠিন। এত কষ্ট করে বিসিএস পাশ করার পরও গেজেটে নিজের নাম না দেখে কেঁদে ফেলেছিলাম। এরপর আমার উপজেলার পীরগাছা থানায় যোগাযোগ করি। থানা থেকে বলা হয় আমার নামে কোনো অভিযোগ নেই, কিন্তু আমার বাবা ও ভাই বিএনপির রাজনীতি করায় আমার বিরুদ্ধে নেতিবাচক প্রতিবেদন দেয়া হয়েছে। বাংলাদেশের শিক্ষার্থীদের নেতৃত্বাধীন সরকার বিরোধী বিক্ষোভে জড়িত থাকার গুজব উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্র জানিয়েছেন তারা অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কাজ করতে আগ্রহী। সোমবার ওয়াশিংটনে নিয়মিত ব্রিফিংয়ে ডেপুটি প্রিন্সিপালের মুখপাত্র বেদান্ত প্যাটেল সাংবাদিকদের বলেন, বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক ভবিষ্যতের রূপরেখা নির্ধারণে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কাজ করতে আমরা প্রস্তুত ও আগ্রহী। যুক্তরাষ্ট্র বাংলাদেশের ঘটনাবলী নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে বলে জানান তিনি। বাংলাদেশের সাম্প্রতিক ছাত্র বিক্ষোভে চীনের প্রভাব ছিল এমন দাবির প্রসঙ্গে জানতে চান একজন সাংবাদিক। উত্তরে বেদান্ত প্যাটেল বলেন, তিনি এসব বিষয়ে জল্পনা করতে চান না। সম্প্রতি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব করা হয়েছে। পাশাপাশি সম্প্রতি গ্রেফতার হওয়া ডায়মন্ড ব্যবসায়ী দিলীপ কুমার আগরওয়াল ও তার পরিবারের সদস্যদেরও ব্যাংক হিসাব তলব করা হয়েছে। তবে তাদের ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করা হয়নি। এ বিষয়ে সোমবার বাংলাদেশ আর্থিক গোয়েন্দা ইউনিট থেকে বাণিজ্যিক ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিগুলোর প্রধান নির্বাহীদের কাছে চিঠি পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, আলোচ্য ব্যক্তিদের নামে ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিগুলোতে কোনো ব্যাংক হিসাব পরিচালিত হয়ে থাকলে ওইসব হিসাবের তথ্য আগামী 7 দিনের মধ্যে বিএফআইইউতে পাঠাতে হবে। তাদের হিসাবের কেওয়াইসি ফর্মও পাঠাতে বলা হয়েছে। দুর্গাপুজো এলেই এতদিন ওপার বাংলার বাজার ছেয়ে যেত পদ্মার ইলিশে। কলকাতার বাবুদের প্রতিটি রান্নাঘর থেকে ভেসে আসতো সরিষা ইলিশের সুবাস। তবে এবার আর তেমন নাও দেখা যেতে পারে। ভারতের পরম বন্ধু শেখ হাসিনা সরকারের পতনের পর সেদেশে ইলিশ রপ্তানি বন্ধ করে দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। তাই হাসিনা আমলে পূজার আগে পশ্চিমবঙ্গে টনকে টন পদ্মার ইলিশ গেলেও এবার আর যাচ্ছে না। তাই পূজার আগে ভারতের বাজারে ইলিশের ঘাটতি দেখা দিয়েছে এবং এর জেরে দাম বাড়ছে। ইন্ডিয়া টুডের খবর অনুযায়ী আগামী অক্টোবরে দুর্গাপুজো হবে। তার ঠিক আগ মুহূর্তে ভারতে এই মূল্যবান মাছ রপ্তানি নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার। যদিও বিশেষ এই সময়ে খিচুড়ির সঙ্গে ইলিশ খেতে পছন্দ করেন কলকাতার বাঙালি বাবুরা। মাঠ প্রশাসনে আরো 34 জেলার জেলা প্রশাসক প্রত্যাহার করা হয়েছে। নতুন করে প্রত্যাহার করা ডিসিদের জায়গায় 34 জনকে পদায়ন করা হয়েছে। ডিসি প্রত্যাহার প্রস্তাব অনুমোদন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মোখলেস উর রহমান। জনপ্রশাসন সচিব গণমাধ্যমকে বলেন, 34 জেলার থেকে ডিসি প্রত্যাহার করা হয়েছে এবং নতুন করে 34 জনকে নিয়োগ দেওয়া হয়েছে। দেশের অর্থনৈতিক সংকট কাটাতে অপ্রয়োজনীয় প্রকল্প কাটছাঁট ধরতে পারে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিউদ্দিন মাহমুদ। তিনি দায়িত্ব নিয়েই প্রকল্পে ব্যয় সংকোচনের ঘোষণা দিয়েছিলেন। এমনকি বাস্তবায়নধীন কম প্রয়োজনীয় প্রকল্প বন্ধ করার পক্ষে খোলাসা করেছেন নিজের অবস্থান। আওয়ামী লীগ সরকার উন্নয়ন প্রকল্পকে তার দৃশ্যমান উন্নয়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চেয়েছিলেন। এজন্য তারা প্রকল্পগুলোতেই বেশি অগ্রাধিকার দিয়ে আসছিল। অর্থনীতিবিদরা বারবার এসব প্রকল্পের গুরুত্ব কম দেওয়ার পরামর্শ দিয়ে আসছিলেন। তাদের মধ্যে অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টাও রয়েছেন। 1.5 দশকে অবকাঠামো উন্নয়নে কয়েক লাখ কোটি টাকা খরচ করেছে শেখ হাসিনা সরকার। দৃশ্যমান হয় মেগা স্ট্রাকচার, সুবিধাও পাচ্ছে জনগণ। তবে বেশিরভাগ প্রকল্পের খরচের পরিমাণ নিয়ে ছিল প্রশ্ন। কোনো ক্ষেত্রে এশিয়া তো বটে, পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল উন্নয়ন হয়েছে এদেশে। এখন প্রদীপের নিচে অন্ধকার দিকটিকেও আলো ফেলতে চায় অন্তর্বর্তী সরকার। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আজ মঙ্গলবার শুরু হচ্ছে 79তম সাধারণ অধিবেশনে বিশ্বের গুরুত্বপূর্ণ ইস্যুগুলো নিয়ে আলোচনা হবে। এবছর অধিবেশনে দ্বন্দ্ব নিরসন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং উন্নয়নশীল দেশগুলোকে সহায়তা করার মতো বিষয়গুলো সবচেয়ে বেশি প্রাধান্য পাবে। প্রথা অনুযায়ী অধিবেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি হচ্ছে উচ্চ পর্যায়ের বৈঠকের সপ্তাহ, যা 24 সেপ্টেম্বর থেকে শুরু হয়ে 30 সেপ্টেম্বর পর্যন্ত চলবে। বৈঠকের মাঝে 29 সেপ্টেম্বর একটি বিরতি থাকবে। এই বৈঠকে অংশ নেবেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান এবং মন্ত্রীরা, যেখানে বিশ্বব্যাপী চলমান সংকট ও সহযোগিতার বিষয়ে আলোচনা হবে। প্রতি বছর জাতিসংঘ সাধারণ অধিবেশনের মাধ্যমে বৈশ্বিক চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করা হয়, যার মাধ্যমে দেশগুলো একসঙ্গে কাজ করে শান্তি ও উন্নয়ন নিশ্চিত করার চেষ্টা করে।
আমাদের পরবর্তী রাত 10টার সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।